দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ছোট্ট দেশ কম্বোডিয়া। জন নামে এক আমেরিকান নাগরিক চাকরির সুবাদে তার পরিবারকে নিয়ে একদিন এই দেশটাতে এসে পৌঁছায়। শুরু হয় তাদের প্রথম দিন। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ কম্বোডিয়ায় শুরু হয় ভয়ঙ্কর একটা দাঙ্গা। হঠাৎ করেই সারা দেশের মানুষ প্রচণ্ড রকমের হিংস্র হয়ে ওঠে। জনের পরিবার হয় তাদের অন্যতম প্রধান টার্গেট। এই সন্তান এবং স্ত্রীকে নিয়ে মহাবিপদে পড়ে যায় জন। বাঁচতে হলে যেভাবেই হোক পাশের দেশ ভিয়েতনামে তাদেরকে পৌঁছাতে হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে। চারিদিকে গিজগিজ করছে শত্রু। শুরু হয় এক অভাবনীয় জীবন যুদ্ধের লড়াই, টিকে থাকার লড়াই। এই বন্ধুরা এখনই আমার সঙ্গে সামিল হয়ে যান টান টান উত্তেজনাকর নো স্কেপ মুভির আজকের এক্সপ্লেইনে। কম্বোডিয়ার পানি সরবরাহ ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর সাথে পানি সরবরাহকারী এক আমেরিকান কোম্পানি কার্ডিফের এক উচ্চপদস্থ প্রতিনিধির সাথে একটা চুক্তি সম্পন্ন করার আলোচনা চলছিল। আলোচনাটা ফলপ্রসূ হয়। আলোচনা শেষে প্রধানমন্ত্রীর দেহরক্ষী যখন প্রতিনিধি দলকে বিদায় জানাচ্ছেন, ঠিক তখন বাসভবনের মধ্য থেকে কয়েকটা গুলির শব্দ পাওয়া যায়। দেহরক্ষী ভেতরে গিয়ে দেখতে পান কম্বোডিয়ার সশস্ত্র এক বিদ্রোহী গোষ্ঠীর হাতে খুন হয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিনিধি দল চলে যাওয়ার পরে সশস্ত্র বিদ্রোহীদের একটি দল একটি অভ্যুত্থান শুরু করে প্রধানমন্ত্রীকে হত্যা করেছে। প্রধানমন্ত্রীর দেহরক্ষী এই বিদ্রোহীদের দেখে কিছু একটা ভাবে এবং তারপরে হঠাৎ নিজের গলাতেই ছুরি চালিয়ে সেখানেই আত্মহত্যা করে। কিন্তু প্রশ্ন হলো, প্রধানমন্ত্রীকে কেন খুন করা হলো? আসলে এই কার্ডিফ কোম্পানির কাছ থেকে একটা বড় অঙ্কের ঋণ নিয়েছিল কম্বোডিয়ান সরকার। শর্ত ছিল সময় মতো এই ঋণ পরিশোধ করতে না পারলে কম্বোডিয়ার পুরো পানি সাপ্লাইয়ের ব্যবস্থাকে তাদের নিয়ন্ত্রণে দিয়ে দিতে হবে। কিন্তু এই বিষয়টার বিরোধিতা করছিল কম্বোডিয়ার বিদ্রোহী একটা গ্রুপ। আসলে এ ধরনের ঋণের ফাঁদ উন্নয়নশীল বিভিন্ন দেশেই পাতা হয়। ধনী দেশগুলো ঋণের ফাঁদে ফেলে শোষণ করতে থাকে এই উন্নয়নশীল দেশগুলোকে। মূলত এ কারণেই এ ধরনের কূ, আর তার মাধ্যমেই প্রধানমন্ত্রীকে হত্যা করে বিদ্রোহীরা। এরপরের ঘটনাটা শুরু হয় প্রধানমন্ত্রীকে হত্যার 17 ঘন্টা আগে থেকে। কার্ডিফের একজন ইঞ্জিনিয়ার হিসেবে কম্বোডিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন জন ডায়ার। সাথে তার স্ত্রী এবং 2 কন্যা সন্তানকেও নিয়ে যাচ্ছেন তিনি। নতুন চাকরি, তাছাড়া তৃতীয় বিশ্বের একটা দেশ ভ্রমণের ইচ্ছাও তার অনেক দিনের, তাই পরিবারকে সাথে নেওয়া তার। কিন্তু জনের স্ত্রীর বরাবরই ইচ্ছা ছিল না এশিয়ার কোনো দেশে তার স্বামী চাকরি নিয়ে আসুক। এই প্লেনের মধ্যেই একসময় তাদের সাথে পরিচয় হয় হ্যামন্ড নামে একটা লোকের। এই হ্যামন্ড হচ্ছেন এক ব্রিটিশ ট্যুরিস্ট। দীর্ঘ যাত্রার শেষে প্লেন যখন কম্বোডিয়াতে ল্যান্ড করে তখন অনেক রাত, আর এটা হচ্ছে সেই রাত যে রাতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে খুন করা হয়েছে। ইমিগ্রেশন পার হয়ে জন তাদের নিতে আসা একটা গাড়ির খোঁজ করতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাদের জন্য কোনো গাড়ি অপেক্ষা করতে দেখতে পায় না সে। এবার একটু চিন্তায় পড়ে যান জন, কারণ সে জানতো কার্ডিফের তরফ থেকে তাদের জন্য গাড়ি এবং হোটেলের ব্যবস্থা আগে থেকেই করা হয়েছে। গাড়ির দেখা না পেয়ে সে যখন হতাশ, তখন হ্যামন্ড তাদের দিকে এগিয়ে আসে। জনের থেকে সব কিছু জানার পরে সে তাদেরকে বলে তার জন্য একটা গাড়ি আসছে, তারা চাইলে সেটাতে করে যেতে পারে। অফারটা পেয়ে এবার কিছুটা স্বস্তি পায় জন ডায়ার, এবং দেখতে দেখতে তখনই একটা টিপিক্যাল কম্বোডিয়ান লেগুনা তাদের সামনে এসে দাঁড়ায়। গাড়ির ড্রাইভার কনেও খুব আন্তরিক একজন মানুষ। তাদের সকলকে নিয়ে কিছুক্ষণের মধ্যেই হোটেলে এসে পৌঁছায় সেই কিংবদন্তিমাকার গাড়িটি। জনের মতো হ্যামন্ডও এই একই হোটেলে উঠেছে। পরিবারকে রুমে পৌঁছে লবিতে এসে জন রিসিপশনে জানতে চায় তার জন্য কার্ডিফ অফিস থেকে কোনো ফোন করা হয়েছে কিনা, কিন্তু রিসিপশনিস্ট তাকে জানায় সে জনের জন্য কোনো ফোন পায়নি। তবে এবার কার্ডিফ কোম্পানিতেও ফোন করে চেষ্টা করা হয়, কিন্তু দেখা যায় সেখানে ফোন ঢুকছে না। এদিকে বেশ কিছুক্ষণ হলো ইন্টারনেট সংযোগও বন্ধ রয়েছে, তাই রুমে ফিরে এসে দুশ্চিন্তা নিয়েই শুয়ে পড়ে জন। সেদিন মাঝরাতের দিকে হঠাৎ জনের ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে জনের কিছুটা অস্বস্তি বোধ হতে শুরু করে, আর এই অস্বস্তি নিয়ে সে আবার বিছানায় ফিরে আসে। সকালে দ্রুত ঘুম থেকে উঠে জন রিসিপশনে আবার খোঁজ নিতে যায় কার্ডিফ থেকে তার জন্য কোনো ফোন এসেছে কিনা বা তার বিষয়ে কেউ যোগাযোগ করেছে কিনা, কিন্তু এবারও রিসিপশন থেকে হতাশাজনক উত্তরই শুনতে হয় তাকে। জন রিসিপশনিস্টের কাছে এবার জানতে চায় সেদিনের কোনো সংবাদপত্র এসেছে কিনা, কিন্তু রিসিপশনিস্ট এবারও তাকে একটা না বোধক সংবাদই শোনায়, অর্থাৎ সংবাদপত্র আসেনি।
আর এটা জানতে পেরে সে তার কাছে আবার জিজ্ঞাসা করে আশেপাশে কোথাও কোনো সংবাদপত্র পাওয়া যাবে কিনা। এবার রিসেপশনিস্ট পাশের কম্পোজিয়া ক্রোম নামের একটা জায়গার লোকেশন জানায়। সেই ঠিকানাটা নিয়ে এবার জন হোটেল থেকে বের হয়। বিভিন্ন অলিগলি পার হয়ে হোটেল থেকে কিছুটা দূরের একটা ছোট্ট দোকান থেকে 3 দিন আগের একটা ইংরেজি সংবাদপত্র নিয়ে সে যখন ফিরে আসছে তখন চারিদিকে নিস্তব্ধতা দেখে হঠাৎ অবাক হয়ে যায় জন ডায়ার। এক ধরনের চাপা আশঙ্কা যেন চারিদিকে বিরাজ করছে। এ সময় হঠাৎ সে খেয়াল করে কিছু মুখোশধারী সশস্ত্র লোক হাতে নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে আসছে। এদের দেখে এবার অন্যদিকে তাকায় জন এবং দেখতে পায় কম্বোডিয়ান আর্ম পুলিশের বিশাল একটা বাহিনী তাদের দিকে এগোচ্ছে। জন বুঝতে পারে বিশাল একটা ঝামেলায় পড়তে চলেছে সে। আর এসব ভাবতে ভাবতেই শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে দাঙ্গা। পুলিশের গুলিতে একের পর এক দাঙ্গাকারী যখন মাটিতে লুটিয়ে পড়ছে তখন অন্য আরও কিছু লোক সেই বিদ্রোহীদের সাথে এসে যোগ দেয় এবং পুলিশের গুলি উপেক্ষা করে তারাও শুরু করে হামলা। কিছু সময়ের মধ্যেই ধরাশায়ী হতে শুরু করে পুলিশের দলটা। এর মধ্য দিয়েই জন একসময় তার হোটেলের সামনে এসে পৌঁছায়, কিন্তু ভয়ানক একটা ঘটনার মুখোমুখি হয় সে। জন দেখতে পায় বিদ্রোহী কিছু দাঙ্গাবাজ এক আমেরিকান নাগরিককে হোটেল থেকে বের করে নিয়ে এসেছে এবং তার মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে দেয়। লোকটাকে অবলীলায় খুন করা হয়। এ সময় জন একটা বিষয় খেয়াল করে, এই লোকগুলো মুখে একটা স্লোগান তুলেছে, ব্লাড ফর ওয়াটার, ব্লাড ফর ওয়াটার, অর্থাৎ পানির বদলে রক্ত। জন অবাক হয়ে এসবের কোনো অর্থই বুঝতে পারে না, কিন্তু সে যখন এগুলো দেখছিল তখন বিদ্রোহীদের কয়েকজন তাকে দেখতে পেয়ে তার দিকে ধাওয়া করে। লোকগুলোর তেড়ে আসা দেখে পরিমরি করে ছুটতে থাকে জন ডায়ার। একসময় হোটেলের দেয়ালের সাথে একটা বই দেখে সেটা বেয়ে উপরে উঠতে শুরু করে সে। কিছুক্ষণের মধ্যেই রুমে ঢুকে স্ত্রীকে নিচের অবস্থার কথা জানায় জন, কিন্তু এই সময় সে খেয়াল করে তার বড় মেয়ে লুসিকে কোথাও দেখা যাচ্ছে না। আর জন ভেবে নেয় গত রাত্রে লুসি সুইমিং পুলে গোসল করার কথা বলছিল, তাই তার মনে হয় মেয়েটা হয়তো সুইমিং পুলে আছে। এরপর জন হোটেলের 4র্থ তলায় থাকা পুলের দিকে যেতে শুরু করে। এদিকে জনের স্ত্রী রুমের দরজার মিরর দিয়ে দেখতে পায় কিছু সশস্ত্র লোক তাদের অপর পাশের রুমের মধ্যে যাকে পাচ্ছে তাকেই অবলীলায় খুন করছে। এসব দেখে ভয়ে আটকে ওঠার সাথে সাথে সে বুঝতে পারে তাদের সাথেও হয়তো এমনটাই হবে, তাই সে দরজায় একটা ব্যারিকেড দিয়ে সেটাকে ঠেকিয়ে রাখার চেষ্টা করে। ওদিকে 4র্থ তলার সুইমিং পুলে মেয়ে লুসিকে খুঁজে পায় জন এবং তাকে নিয়ে ফিরে আসার সময় আবারও বিদ্রোহীদের মুখোমুখি পড়ে যায় সে। লোকগুলো এবার হায়নার মতো তার দিকে মারমুখী ভঙ্গিতে ছুটে আসতে শুরু করে। আর এর মধ্যেই জন আর একটা বিষয় খেয়াল করেছে, সেটা হচ্ছে আমেরিকানদের দেখলেই এরা খুনের জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছে। আর এই সশস্ত্র লোকগুলো মূলত আমেরিকানদের খোঁজেই এই হোটেলে হামলা চালিয়েছে। জনের উপরে লোকগুলোর এ ধরনের ক্ষোভ থেকে সে অন্তত এটাই এবার বুঝতে পেরেছে, কিন্তু জন তো এটা জানে না যে সে যে কোম্পানির হয়ে কম্বোডিয়ায় জয়েন করতে এসেছে তাদের জন্যই আজ ওদের এই অবস্থা। তো লোকগুলোর কাছ থেকে একসময় মেয়েকে নিয়ে আবার হোটেল রুমে ফিরে আসে জন। সেখান থেকে স্ত্রী এবং মেয়েদের নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে সে, কিন্তু হোটেলের প্যাসেজ এবং লবি জুড়ে বেশ কিছু রক্তাক্ত লাশ দেখতে পায় জন ডায়ার। এ সময় হত্যাযজ্ঞ চালানো বিদ্রোহীদের একটা দল তাদেরকে দেখে ফেলে এবং যথারীতি ধাওয়া করে। জন নিচে নামার জন্য মূল সিঁড়ি ব্যবহার করে না, কারণ সে জানে রিসেপশন সহ সব জায়গায় এই বিদ্রোহীদের অবস্থান। তাই সে হোটেল থেকে বেরোনোর জন্য একটা এমার্জেন্সি সিঁড়ি ব্যবহার করে নিচের দিকে নামতে শুরু করে, কিন্তু এখানেও বিপদ তাদের জন্য ওত পেতে আছে। সিঁড়িতে ওরা যখন হামলা শিকার হয় তখন ওদের ত্রাণকর্তা হিসেবে সেখানে আবির্ভূত হয় সেই হ্যামন্ড। তাদের দেখে সেও সিঁড়ি দিয়ে নেমে আসছিল। লোকটা এ সময় কয়েকজনকে গুলি করে মেরেও ফেলে এবং ওদেরকে সিঁড়ি দিয়ে নিচে নামতে না বলে ছাদের দিকে উঠে যেতে বলে। হ্যামন্ডের কথা মতো কিছুক্ষণের মধ্যেই জন তার স্ত্রী এবং 2 সন্তানকে নিয়ে ছাদে পৌঁছে যায়। সে দেখতে পায় তাদের মতো আরও বেশ কিছু বিদেশি নাগরিক বিদ্রোহীদের হাত থেকে বাঁচার জন্য ছাদে আশ্রয় নিয়েছে। ছাদে ওঠার সাথে সাথেই সেই লোকগুলো এবার ছাদের দরজাটা আটকে দেয়। আপাতত এখানটা ওদের জন্য নিরাপদ। আর এটা ভেবে জন পরিস্থিতি নিয়ে এবার অন্যদের সাথে আলোচনা করতে শুরু করে। এই বিদেশিদের মধ্যে আহত একজন লোক জনকে জানায় কার্ডিফ নামে একটা কোম্পানি কম্বোডিয়ার পানি সরবরাহের একটা প্রতিষ্ঠানকে কেড়ে নিয়েছে, তাই দেশের বিদ্রোহী একটা গ্রুপ হিংস্র হয়ে উঠেছে। লোকটার কথায় এবার সব কিছু জনের কাছে পানির মতোই পরিষ্কার হয়ে যায়।
সে বুঝতে পারে তার উপরে বিদ্রোহীদের কেন এত আক্রোশ। সে যে কার্ডিফের একজন কর্মী সেটা বিদ্রোহীরা জেনে গিয়েছে, তাই ওরা তাকে সবার আগে মেরে ফেলতে চাইছে। এসবের মধ্যেই একটা হেলিকপ্টারের শব্দ শুনতে পায় ওরা। লোকগুলো ভাবে তাদের উদ্ধারের জন্য হয়তো কোনো হেলিকপ্টার পাঠানো হয়েছে, কিন্তু একটু পরে পরিস্থিতি পাল্টে যায়। হেলিকপ্টারটাকে একটু পরেই দেখা যায় এবং তার ভেতরে রাইফেল হাতে এক লোক নির্বিচারে ছাদের উপর আশ্রয় নিয়ে বিদেশিদের উপরে গুলি ছুটতে শুরু করে। হতভাগ্য অসহায় মানুষগুলোকে পাখির মতো শিকার করতে থাকে হেলিকপ্টারে থাকা লোকটা। তবে জন সময় মতো তার স্ত্রী এবং কর্ণাদের নিয়ে আড়ালে লুকিয়ে পড়তে সক্ষম হয়, আর সে যাত্রায় বেঁচে যায় সে। ওদিকে গুলি ছোড়ার সময় অসাবধানতা বশত ছাদের তারের সাথে জড়িয়ে সেই ছাদের উপরে ক্র্যাশ করে সেই হেলিকপ্টার। তবে বিপদ তখনও কিন্তু কমেনি। দেখা যায় কিছু বিদ্রোহী এর কিছুক্ষণ পরে ছাদের দরজা ভেঙে ফেলে ভেতরে ঢুকে পড়ে। বিদ্রোহীদের দলটি ভেতরে ঢুকে হেলিকপ্টারের হাত থেকে বাঁচার পরে যারা তখনও জীবিত ছিল তাদের উপরে নির্বিচারে গুলি করতে শুরু করে। তবে লোকগুলো তখনও জনদেরকে দেখতে পেয়েছিল না, আর এদিকে জন ভাবতে শুরু করেছিল কিভাবে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়া যায়। তবে একটু পরেই একটা উপায় দেখতে পায় সে। এই উপায়টা ছিল খুবই ভয়ঙ্কর এবং কঠিন একটা কাজ। তারা যে বিল্ডিংয়ে আটকে ছিল সেটার পাশেই আর একটা বিল্ডিংয়ের ছাদ রয়েছে। জনের লক্ষ্য হচ্ছে এই ছাদ থেকে লাফিয়ে সেটাই পৌঁছানো। ঠিক এই বিষয়টা যখন সে তার স্ত্রীর সাথে শেয়ার করে তখন তার স্ত্রীর সাথে সাথেই এই ধারণা নাকচ করে দেয়, কিন্তু এছাড়া আর বাঁচার কোনো উপায় নেই জনের কাছে। বিষয়টা যখন সে তার স্ত্রীকে বলে তখন শুরু হয় উদ্ধার পাওয়ার জন্য প্রচেষ্টা। প্রথমে জনের স্ত্রী লাফ দেয় এবং সে সামান্য আহত হলেও অন্য ছাদে পৌঁছাতে পারে। এরপর জন তার ছোট মেয়েকে স্ত্রীর উদ্দেশ্যে ছুড়ে দেয়। জনের স্ত্রী অ্যানি ভালোভাবেই তার ছোট মেয়েটাকে ধরে ফেলে। এরপর সে যখন তার বড় মেয়েকে ছুড়ে দিতে যায় তখন ঘটে বিপত্তি। একটু হলেই পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল মেয়েটা। তবে এর পরের চেষ্টায় জন তার বড় মেয়ে লুসিকেও পার করে দিতে সক্ষম হয় এবং এরপরে নিজেও লাফিয়ে অন্য ছাদটাতে এসে পৌঁছায়। যারা তাদের মতো ঝুঁকি নিতে পারেনি তাদেরকে মেরে ফেলে বিদ্রোহীরা। তবে জনদের পালানোর বিষয়টা টের পেয়ে যায় বিদ্রোহীদের এক সাব কমান্ডার। সে তাদেরকে এই অবস্থাতেও দূরের থেকেই হুমকি দেয়। একটু পরে ছাদ থেকে নিচের একটা তলায় নেমে আসে জন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার আশায় যখন সে বসে পড়েছে তখন জন খেয়াল করে একটা ট্যাঙ্ক নিয়ে কিছু বিদ্রোহী সেনা তাদের বিল্ডিংয়ের দিকে এগিয়ে আসছে। এই বিল্ডিংটা ছিল বিদেশিদের একটা অফিস, আর বিদ্রোহীরা যেন চাইছিল কোনো বিদেশিকেই তারা আর বাঁচিয়ে রাখবে না। তাদের এখান থেকে পালানোর কোনো সুযোগই দেবে না তারা, কোনো নিস্তার নেই সাদা চামড়ার লোকেদের। তো ট্যাঙ্কটা দেখে জন বুঝতে পারে তাদের উপরে কিছুক্ষণের মধ্যেই গজব নেমে আসতে চলেছে। তাই সে তার মেয়েদের এবং স্ত্রীকে নিয়ে একটা রুমে প্রবেশ করে এবং সেখানে অবস্থান করা মানুষদেরকে সাবধান করার চেষ্টা করে সে। তবে তার চেষ্টা ব্যর্থ হয়ে যায়, কারণ কামানের একটা গোলার আঘাতে ছাদের কিছু অংশ ঠিক তখনই তাদের উপরে ভেঙে পড়ে। এরপর একের পর এক গোলা বর্ষণে জায়গাটা একেবারে নরকে পরিণত হয়। জন খেয়াল করে তার আশেপাশে বহু মানুষের লাশ পড়ে আছে। এগুলো দেখে ভয়ে কান্না করতে শুরু করেছে তার মেয়েরা, কিন্তু জনের চোখ তখনও খুঁজে চলেছে কিভাবে এখান থেকে উদ্ধার পাওয়া যায়। বেশ কিছুক্ষণ হলো গোলা বর্ষণ থেমে গিয়েছে, তবে এবার নতুন একটা বিপদ তাদের সামনে হাজির হয়। বেশ কিছু বিদ্রোহী জনের খোঁজে সেই অফিস বিল্ডিংটায় প্রবেশ করে। মৃতদেহগুলোর মাঝে তারা জনদেরকে খুঁজতে শুরু করে। বিদ্রোহীদের দেখে জন একটা ভাঙা টেবিলের নিচে গিয়ে লুকায় এবং তার সামনে একটা মৃতদেহ দিয়ে নিজেদের আড়াল করে রাখে। এর একটু পরে ওদেরকে না পেয়ে বিদ্রোহীরা বেরিয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসে জনরা। তবে এবার এক জীবিত লোক ওদেরকে দেখে ফেলে এবং তাদেরকে চিনে সাথে সাথে চিৎকার করে বিদ্রোহীদের জানানোর চেষ্টা করে। জন এবার লোকটার চিৎকার থামানোর জন্য তার সামনে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বড় বাজে এই লোকটা, তাই তার চিৎকার থামানোর জন্য সে কোনোভাবেই চিৎকার থামায় না। উপায়ন্ত না দেখে জন লোকটার চিৎকার থামানোর জন্য সেখানেই তাকে খুন করে ফেলে। আর এটা তার স্ত্রী অ্যানাও দেখে ফেলেছে, কিন্তু কিছুই করার নেই। নিজেদের বাঁচানোর জন্য যে কোনো পরিস্থিতি যে কোনোভাবে মোকাবেলা তাদের করতেই হবে। লোকটাকে মেরে ফেলার পরে জন মেঝেতে একটা চাবির ছোড়া খুঁজে পায়। সেটা কাজে লাগতে পারে ভেবে এবার সে পকেটে রেখে দেয় সেটা। এরপর অ্যানা সেই রুমের মধ্যে শহরের একটা ম্যাপও খুঁজে পায়। এবার তারা ম্যাপে আমেরিকান অ্যাম্বাসির অবস্থানটা কোথায় সেটা জানার চেষ্টা করে। জন বুঝতে পেরেছে এই পরিস্থিতির হাত থেকে বাঁচার জন্য
তাদের এখন আমেরিকান অ্যাম্বাসিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ম্যাপে ওরা অ্যাম্বাসির অবস্থানটা খুঁজে পায় এক সময়। জায়গাটা এখান থেকে 5 ব্লক দূরেই রয়েছে, খুব একটা বেশি দূর নয়। ম্যাপটা সাথে করে জন এবার তার স্ত্রী এবং কন্যাদের নিয়ে আরেকটা নিরাপদে বিল্ডিংয়ের নিচে নেমে আসতে সক্ষম হয়। ইতিমধ্যে রাত নেমে এসেছে কম্বোডিয়ার রাস্তায়। এরপর সাথে আনা চাবি দিয়ে পার্ক করে রাখা বাইকগুলো স্টার্ট করার চেষ্টা করে জন, এবং একসময় একটা চাবির সাথে একটা মোটর সাইকেল ম্যাচ করে যায় এবং বাইকটা স্টার্টও নেয়। এরপর জন নিজের মুখে একটা রুমাল পেঁচিয়ে নেয় এবং অন্যদেরকেও একইভাবে ঢেকে বাইকে চড়ে রওনা হয় আমেরিকান অ্যাম্বাসির উদ্দেশ্যে। রুমালে মুখ ঢেকে থাকায় অনেকটা নিরাপদেই তারা সামনে এগোতে শুরু করে। তবে একটু পরে বিশাল একটা বিদ্রোহী বাহিনীর মুখোমুখি পড়ে যায় জনদের মোটরসাইকেল। এসব দেখে অ্যানা তাকে অন্য পথে যাওয়ার কথা বললেও জন ঝুঁকি নিয়ে মিছিলের মধ্য থেকে ধীরে ধীরে বাইক নিয়ে এগিয়ে যেতে শুরু করে এবং অনেকটা নিরাপদে বেরিয়ে আসতে পারে ওরা। আসলে মুখে কাপড় বেঁধে থাকা এবং রাস্তায় অন্ধকার থাকায় এই লোকগুলো তাদেরকে সাধারণ নাগরিকই মনে করেছিল। যা হোক, এর কিছুক্ষণ পরে ওরা অ্যাম্বাসির ব্যারিকেডের সামনে এসে পৌঁছায়। কিন্তু জন একটা বিষয় খেয়াল করে, অ্যাম্বাসির সামনেটা একেবারে নিস্তব্ধ হয়ে আছে। তাই বউ বাচ্চাদের একটা জায়গায় অপেক্ষা করতে বলে জন অ্যাম্বাসির সামনে এসে পৌঁছায়। কিন্তু সেই সময় দেখতে পায় এক মার্কিন সেনা মাটিতে মরে পড়ে আছে। বিদ্রোহীরা এদেরকেও ছাড় দেয়নি। জন এবার শুনছান নীরবতার ব্যাখ্যা পায় এবং বুঝতে পারে বিদ্রোহীরা কী পরিমাণে হিংস্র হয়ে গিয়েছে যে আমেরিকান অ্যাম্বাসির মতো একটা প্রোটেক্টেড জায়গাতেও হামলা করতে দ্বিধা করেনি। আর এসব ভাবতে ভাবতে জন খেয়াল করে অ্যাম্বাসির ভেতর থেকে বিদ্রোহীদের একটা গ্রুপ বেরিয়ে আসছে, আর এদের সাথে সেই সাব কমান্ডারকেও দেখতে পায় জন। কিন্তু লোকগুলো তাকে এ সময় দেখে ফেলে এবং তাকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে জন স্ত্রী সন্তানদের কাছে পালিয়ে আসে এবং তাদেরকে নিয়ে এবার পায়ে হেঁটেই পালানো শুরু করে। ওদিকে তখন সেই বিদ্রোহীরা তাদের পেছনে পেছনে আসতে শুরু করেছে। চারিদিকে নিকষ কালো অন্ধকার এবং শুনছান নীরবতার মধ্য দিয়ে আতঙ্কে জর্জরিত জন এবং তার পরিবার কিছুক্ষণ চলার পরে দেয়ালে ঘেরা একটা জায়গায় এসে পৌঁছায়। কাঠের একটা দরজা দেখে সেটা খুলে তার ভেতরে প্রবেশ করে ওরা। কিন্তু এই ভেতরে থাকা এক লোক ওদেরকে দেখে এবার ঝাড়ু নিয়ে তেড়ে আসে। কিন্তু জন তাকে অনুরোধ করে, সে খারাপ লোক নয়, তার সাথে মহিলা এবং বাচ্চা রয়েছে, সে যেন তাদেরকে তার ওখানে একটু আশ্রয় দেয়। আসলে এটা ছিল একটা পার্ক, আর লোকটা ছিল এই পার্কের একটা কেয়ারটেকার। এই লোকটা এবার ওদের অবস্থা বুঝতে পেরে ভেতরে ঢুকতে দেয়। পার্কের অন্ধকারে কিছু গাছপালার আড়ালে লুকিয়ে পড়ে জন, তার স্ত্রী এবং সন্তানরা। কিন্তু ঠিক সে সময় সেখানে বিদ্রোহীদের দলটাও এসে পৌঁছায়। তারা বুড়ো লোকটার কাছে তাদের বিষয় জানতে চায়, কিন্তু লোকটা তাদের কিছুই বলে না। তবে বিদ্রোহীরা তার এই মুখ বুজে থাকা দেখেই বুঝতে পেরেছে লোকটা তাদেরকে মিথ্যে বলছে। তাই তারা এবার নিজেরাই জনদের খুঁজতে শুরু করে। লোকগুলোকে দেখে জন ভাবে ওদের কাছে ধরা পড়া তাদের সময়ের ব্যাপার মাত্র। তাই সে বিদ্রোহীদের থেকে একটা রাইফেল কোনোভাবে জোগাড় করা যায় কি না সেটার আশায় স্ত্রী সন্তানদেরকে একটা জায়গায় রেখে সামনে এগিয়ে যায় সে। তবে একসময় ধরা পড়ার উপক্রম হয় জন। আর এই বিষয়টা খেয়াল করছিল তার স্ত্রী অ্যানা। স্বামীর বিপদ দেখে তাকে রক্ষা করার জন্য আড়াল থেকে এবার বেরিয়ে আসে সে এবং বিদ্রোহীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। আর স্বাভাবিকভাবেই বিদ্রোহীদের হাতে ধরা পড়ে যায় জনের স্ত্রী। বিদ্রোহী সাব কমান্ডার জনের স্ত্রীকে মেরে ফেলার আগে তাকে রেপ করার চেষ্টা করে। ওদিকে এসব দেখে অসহায় জন চিৎকার করতে শুরু করে। তবে এবারও তাদের রক্ষা করার জন্য আবির্ভূত হয় সেই হ্যামন্ড নামের লোকটা। হ্যামন্ড কোথা থেকে এখানে এসে পৌঁছালো সেটা আর এখানে দেখানো হয় না। তবে সে তার সহকারী সেই ট্যাক্সি ড্রাইভারকেও এবার সাথে নিয়ে এসেছে। আর এবার দুজনে মিলে বিদ্রোহীদের উপরে গুলি ছুটতে শুরু করে। তাদের গুলিতে এক এক করে সব বিদ্রোহী মারা যায়, কিন্তু সেই সাব কমান্ডার লোকটা পালিয়ে যেতে সক্ষম হয়। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসায় হ্যামন্ডকে ধন্যবাদ জানায় জন। এবার হ্যামন্ড তাদেরকে বলে রাস্তার সবখানেই বিপদ ওত পেতে আছে, তাই কোথাও আশ্রয় নিতে হবে তাদের। এরপর হ্যামন্ডের সাথে জনরা একটা বিল্ডিংয়ে এসে পৌঁছায়, আর এটা ছিল একটা প্রস্টিটিউশন। জন যেহেতু একটু মেয়েবাস টাইপের লোক ছিল, তাই সে এসব জায়গায় আগে থেকেই ভালোভাবেই চিনত এবং তাদের সাথে তার বেশ জানাশোনাও ছিল। যা হোক, হ্যামন্ডের সাথে জনরা এবার সেই বিল্ডিংয়ের ছাদে গিয়ে আশ্রয় নেয়। সেখানে কিছুটা খাবার খেয়ে নেয় ওরা। এরপর হ্যামন্ড জনকে ছাদের একটা কিনারায় ডেকে নেয় এবং তাকে কিছু কথা বলতে শুরু করে সে। তবে মূল কথায় যাওয়ার আগে হ্যামন্ড জনের কাছে ক্ষমা চেয়ে নেয়
এবং তাকে বলে তাদের এই অবস্থার জন্য মূলত সেই দায়ী। হ্যামন্ডের কথায় জন বুঝতে পারে সে তাকে কিছু একটা বলতে চাইছে, তাই সে হ্যামন্ডের কাছে জানতে চায়, তুমি কি সিআইএর এজেন্ট? এবার জনের কথায় মাথা নাড়ায় হ্যামন্ড। সে বলে কয়েক বছর যাবৎ সে কম্বোডিয়াতে কর্মরত। ধনী দেশগুলো ঋণ দেওয়ার নামে এই গরিব দেশগুলোর উপরই সবসময়ই একটা ফাঁদ তৈরি করে রাখে। লোভনীয় ঋণের জালে একসময় এই উন্নয়নশীল দেশগুলো ফেঁসে যায়, আর ঋণ শোধ করার উপায় হিসেবে ধনী দেশের বড় বড় কোম্পানির হাতে চলে যায় এসব দেশের সকল সম্পদ। মূলত এসব বাস্তবায়নের কাজেই নিয়োজিত ছিল সে এতদিন কম্বোডিয়াতে। কিন্তু এবার সে এসে দেখল প্রধানমন্ত্রী খুন হয়ে গিয়েছে। তখন তাদের মতো সেও বিপদে পড়ে যায়, কারণ এই প্রধানমন্ত্রী ছিল হ্যামন্ডের প্রধান ভরসা। কারণ কার্ডিফের সাথে এই প্রধানমন্ত্রীরই ডিল হয়েছিল। কথাগুলো বলার পরে হ্যামন্ড জনকে তাদের থেকে কিছুটা দূরে বয়ে চলা একটা নদীর দিকে নির্দেশ করে। সে জানায় নদীর অপর পাশেই রয়েছে ভিয়েতনাম। কোনোভাবে সেখানে তাদেরকে পৌঁছাতেই হবে, তাহলেই এই নরক থেকে মুক্তি পাবে তারা। তবে তারা যদি পৌঁছাতে ব্যর্থ হয় তবে ওরা ধরে নিতে পারে আমেরিকাতে আর জীবিত ফিরে যাওয়া তাদের জন্য সম্ভব নয়। কিন্তু সারাদিনের ক্লান্তির জন্য প্রথমে তাদের কিছুটা ঘুমিয়ে নিতে হবে। হ্যামন্ডের কথা শেষ হলে জন তার স্ত্রী কন্যার কাছে ফিরে আসে এবং তাদের সাথে সেখানে কিছুটা সময় ঘুমানোর চেষ্টা করে। তবে কতক্ষণ জন ঘুমিয়েছিল সেটা সে বলতে পারবে না। হঠাৎ তার কিছু গুলির শব্দে ঘুম ভেঙে যায়। জন দেখতে পায় পাশের একটা টাওয়ার থেকে তাদের উপরে গুলি ছুটছে বিদ্রোহীরা, আর সেটার পাল্টা উত্তর দিচ্ছে হ্যামন্ড এবং তার এদেশীয় এজেন্ট কেনি রজার্স, অর্থাৎ সেই ট্যাক্সি চালক। জন উঠে পড়েছে দেখে হ্যামন্ড তাকে তার পরিবার নিয়ে দ্রুত নিচে নেমে যেতে বলে। জন যখন সবাইকে নিয়ে নিচে নামছে তখন হ্যামন্ড এবং কেনিও তাদের পিছু নেয়। তবে সিঁড়ি দিয়ে নামার পথে গুলিতে নিহত হয় কেনি এবং পেটে গুলি লাগে হ্যামন্ডের। কিন্তু সেই অবস্থার মধ্যেই নিচের রাস্তায় নেমে আসে হ্যামন্ড। সে বুঝতে পারে তার শরীরের শক্তি নিঃশেষ হয়ে এসেছে। সামনে এগোনোর জন্য অবশিষ্ট শক্তি তার দেহে নেই। তাই রাস্তায় একসময় বসে পড়ে হ্যামন্ড এবং জনদেরকে সামনে এগিয়ে যেতে বলে লোকটা। জনরা যখন সামনে এগোতে শুরু করেছে তখন একটা ট্রাক চাপা দেয় হ্যামন্ডকে, আর সেই রাস্তাতেই মারা যায় এই হ্যামন্ড নামের বিদেশি এজেন্ট। লোকটাকে সেই অবস্থাতে ফেলেই একটু পরেই ওরা নদীর ঘাটে এসে পৌঁছায়। অ্যানা এবং সন্তানদের একটা জায়গায় লুকিয়ে রেখে জন একটা নৌকা পাওয়া যায় কিনা সেটা দেখার জন্য ঘাটে এসে খোঁজ খবর করতে শুরু করে। এ সময় সে একটা লোককেও পেয়ে যায়, কিন্তু লোকটা তাকে দেখে জানতে চায় সে এখানে কি করছে। জন লোকটার কথার জবাবে তাদের সাথে ঘটে যাওয়া সত্যি কথাটা খুলে বলে। এই লোকটা ছিল এখানকার পাহারাদার এবং বেশ ভালো একজন মানুষ। তার দায়িত্ব ছিল এখানকার নৌকাগুলোকে পাহারা দেয়া। বিষয়টা বুঝতে পেরে জন তার হাতখড়ি এবং পায়ের জুতোর বিনিময়ে একটা নৌকা জোগাড় করে ফেলে। কিন্তু ঠিক সেই সময় সেদিকে আসতে দেখা যায় সেই বিদ্রোহীদের, আর তাদের মধ্যে এবার সেই সাব কমান্ডারকেও দেখা যায়। বিদ্রোহীদের দেখে জন একটা নৌকার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর লোকগুলো ঘাটের লোকটার কাছে এসে জনদের কথা জানতে চায়, কিন্তু লোকটা তাদেরকে মিথ্যে বলে। কিন্তু ক্ষোভের আগুনে পোড়া বিদ্রোহীরা সব স্থানে খুঁজতে শুরু করে এবং একসময় জনকে পেয়েও যায়। ওদিকে আগের বারের মতো এবারও জনের স্ত্রী অ্যানা এই বিষয়গুলো লক্ষ্য করছিল, তাই সে আবারও বেরিয়ে আসে জনকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু বিদ্রোহীদের হাতে ধরা পড়ে যায় জনের মেয়ে লুসি। মেয়েটাকে নিয়ে কমান্ডার এবার একটা ভয়ানক খেলা খেলতে চায়। সে নিজে জনকে গুলি করে না, উল্টো লুসির হাতে সে এবার তার পিস্তলটা তুলে দিয়ে জনকে গুলি করতে নির্দেশ দেয়। জন অসহায়ের মতো মেয়ের দিকে তাকিয়ে থাকে, কিন্তু লুসি কোনোভাবেই জনকে গুলি করতে চায় না। তবে এবার কমান্ডার যখন লুসির মাথায় পিস্তল ধরে তখন জন তার মেয়েকে বলে তার দিকে গুলি ছুটতে। লুসি যখন তার বাবার দিকে অসহায়ভাবে গুলি করতে যাবে ঠিক তখন পেছন থেকে একটা লাঠি দিয়ে কমান্ডারের মাথায় আঘাত করে আনা। এতক্ষণ প্রচণ্ড দ্বিধায় ভুগছিল মহিলা, তবে ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল তার। লোকটাকে একের পর এক আঘাতে সেখানেই হত্যা করে আনা। এদিকে অন্যদের ততক্ষণে গুলি করে খুন করে জন। লোকগুলোকে শেষ করে জন সেই নৌকায় উঠে পড়ে। এরপর ধীরে ধীরে বইটা বইতে শুরু করে অ্যানা এবং জন। তবে বিপদ তাদের তখনও ছাড়েনি। ওরা যখন প্রায় মাঝ নদীতে তখন একটা ট্রাকে করে বিদ্রোহীদের বড় একটা দল নদীর ধারে এসে পৌঁছায়। এই লোকগুলো মূলত গুলির শব্দে তাদের এখানে চলে এসেছিল। ওদিকে এদের দেখে জন এবং অ্যানা পরিমরি করে বইটা চালাতে শুরু করে। তাদের লক্ষ্য হচ্ছে যেভাবেই হোক ভিয়েতনামের জলসীমায় পৌঁছানো। তবে ভিয়েতনামের সীমান্ত রক্ষীরা ওদের এই অবস্থা দেখতে পেয়েছে
এবং তারা যাতে ভিয়েতনামে অনুপ্রবেশ না করে সে বিষয়ে নিষেধ করছে। কিন্তু জনের সেদিকে কোনো খেয়াল নেই, সে বইটা চালিয়েই যাচ্ছে। ওদিকে বিদ্রোহীরাও যখন তাদের দিকে গুলি করতে প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই জনদের নৌকা ভিয়েতনামের জলসীমায় ঢুকে পড়ে এবং জন সেনাদের উদ্দেশ্যে এবার বলে তার সাথে বাচ্চারা রয়েছে, তারা শুধুমাত্র আশ্রয়ের জন্য ভিয়েতনামে ঢুকতে চায়। জনের বলা কথাগুলো এবং তাদের নৌকাকে নিজেদের সীমানায় দেখে ভিয়েতনামি সেনারা বিদ্রোহীদের এবার সাবধান করে দেয়। তারা বলে নৌকা এখন ভিয়েতনামের জলসীমায়, যদি তারা কোনোভাবে নৌকাদের দিকে গুলি ছোড়ে তবে এটাকে ভিয়েতনামের সাথে কম্বোডিয়া যুদ্ধ শুরু করেছে হিসেবে ধরে নেওয়া হবে। কথাগুলো শুনে এবার দমে যায় বিদ্রোহীরা এবং সেখান থেকে চলে যায় তারা। এদিকে জনরাও নদীর ঘাটে এসে পৌঁছেছে। সেনারা নৌকা থেকে তাদেরকে নামিয়ে নিয়ে আসে আর শেষ পর্যন্ত ভয়ঙ্কর একটা টানটান পরিস্থিতির হাত থেকে রক্ষা পায় জনের পরিবার। এর কিছুদিন পরেই একটা হাসপাতালে দেখা যায় জনদের। জন সেদিন রাত্রে ভীষণ আহত হয়েছিল, তাই এখানে তার এতদিন চিকিৎসা চলছিল। হাসপাতালের বেডে শুয়ে মেয়ে এবং স্ত্রীকে নিয়ে অনেক খুশি দেখা যায় জনকে। খুব কষ্টে তারা বেঁচে ফিরতে পেরেছে। আর এভাবেই সমাপ্ত হয় নো এস্কেপের কাহিনী। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? তবে একটা বিষয়, ধরুন তো যদি এইসব দেশে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি কখনো আপনাদের কেউ হয়ে পড়েন, তখন আপনারা রক্ষা পাওয়ার জন্য কী উপায় বের করবেন, সেটা কিন্তু সত্যিই ভাবার বিষয়। আপনাদের মতামত কমেন্টে জানাবেন আশা করি। তো সামনের কোনো একটা মুভি এক্সপ্লেইনে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।